হস্তরেখা থেকে কি চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়? ওয়াইফ বা হাজবেন্ড কোন দিক থেকে আসবে এটা কি বোঝা যায়? সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ এটা কি বোঝা যায়? হাতে কি বড়লোক হওয়ার লক্ষণ থাকে? অনেকের এটা থাকে, সুইসাইড টেন্ডেন্সি বা ডিপ্রেশনে থাকে, এইগুলো কি বোঝা যায়? আমাদের হাত খুবই একটা স্মল ক্ষেত্রফলের এরিয়া, কিন্তু এখান থেকে আমরা অলমোস্ট সবকিছুই দেখতে পেয়ে যাই, এবং যেটা বার্থ চার্ট তার থেকে অনেক সহজভাবে। মিস্টিক ক্রস এই বিষয়টা কি? আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমরা হাতে দেখো, সবার হাতে মিস্টিক ক্রস থাকবে, কারণ মিস্টিক ক্রস না ছাড়া তোমরা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট হতেই পারবে না। হার্ট লাইন আর হেড লাইনের মাঝখানে একটি যদি ক্রস থাকে তাহলে আমি বলবো যে এটা একটা মিস্টিক ক্রস, মানে আমি অ্যাস্ট্রোলজার হতে পারি। এবার আমার একটা না, আমার 3-4টে ক্রস আছে, তো ওই জন্য আমি হস্তরেখা, বাস্তুশাস্ত্র, ভেদিক অ্যাস্ট্রোলজি, ট্যারো, নিউমেরোলজি, রুন সবকিছুই জানি। যত বেশি ক্রস তত বেশি নলেজ, তত বেশি এক্সপার্টিস। রেমেডি হয় কিছু এই হাত দেখে রেমেডি করা উচিত না, রেমেডি করা উচিত চার্ট দেখে, মানে ভেদিক হরোস্কোপ দেখে। এত ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে বর্তমান দিনে? সোশ্যাল মিডিয়া, সমাজ বদলে গেছে, মানুষের মানসিকতা বদলে গেছে। 1980-র আগের যে চার্টগুলো আমার কাছে আছে, আমি দেখি শনি মঙ্গল সপ্তমে, কেতু সাথে। আমি গেস করি যে আপনাদের বিবাহে প্রথম 1-2 বছর প্রবলেম ছিল, পরে আপনারা মানিয়ে নিয়েছেন, তাই তো? বলছে হ্যাঁ, প্রথম 2 বছর খুব অসুবিধা আছে, তারপরে মানিয়ে। মানে কি ওনাদের চার্টেও খারাপ জিনিস ছিল, মানে বিবাহ স্থানে কেতু, রাহু, শনি, মঙ্গল বসেছিল, তা সত্ত্বেও ওনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে। আজকালকার দিনে 1990s বা 1995 এর পরের চার্ট পিকচার পারফেক্ট, তা সত্ত্বেও ডিভোর্স হয়। এভাবে আমরা নিউমেরাস ভাবে দেখতে পারি যে একজন মানুষ চিট করছে কিনা। আচ্ছা, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো তৈরি হয়, চিটের কথাই যখন উঠলো, এগুলো কেন তৈরি হয় বা এত বেড়ে গেছে কেন? বেড়ে গেছে তো সোশ্যাল মিডিয়ার জন্য, এবং আমরা ভাবি যে আমাদের কাছে আজকে অনেক অপশন আছে। এবং আমি এরকমও দেখেছি যারা জেনজি, যারা কমিটেড রিলেশনশিপে থাকা সত্ত্বেও তাদের টিন্ডারে অ্যাক্টিভ পেট প্রোফাইল আছে। তো এটা তো অ্যাজ এ মিলেনিয়াল আমি ভাবতেই পারি না, ঠিক আছে? আমার তো কল্পনার বাইরে এসব, কিন্তু এরকম অনেক আছে যারা এটা অ্যাক্টিভলি করে থাকেন, এবং আমি তো পছন্দ করি না। আমার মনে হয় যে এটা কোথাও একটা আমাদের সামাজিক অবক্ষয়ের মূল কারণ। 1-2 দিন ঝগড়া হলেই যে লোকজন আজকাল এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডকে কল করে তার সাথে কথা বলা শুরু করছে, ব্যাকআপ রাখছে, অপশন বেড়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। আমার মনে হয় আমাদের নিজেদের জীবনেই বাউন্ডারি সেট করা উচিত, যে অপশন আছে মানেই যে আমি মানে সেটাকে অ্যাক্সেস করব, সেটা তো ভুল। তার মানে আমি আমার স্বাধীনতাটাকে ঠিক করে এক্সারসাইজ করতে পারছি না, বা আমি যে হিউম্যান বিং, আমি যে মানুষ, আমার মনুষ্যত্ববোধ কমে যাচ্ছে, এবং আমার অ্যানিমালিস্টিক বিহেভিয়ার, আমার যে পাশবিক নেচারটা বেরিয়ে আসছে কোথাও একটা গিয়ে। লাইফ লাইন যত ছোট হয়, আয়ু কি তত কম হয়? গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি আজকে প্রথম এসেছেন আমাদের সাথে আড্ডা দিতে। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার অ্যাস্ট্রোলজার অনুভব ভৌমিক। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। থ্যাংক ইউ, নমস্কার শুভঙ্কর, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করার জন্য। সবার প্রথম যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, হস্তরেখা থেকে কি চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা যায়? অবশ্যই বোঝা যায়। আমাদের হাত খুবই একটা স্মল ক্ষেত্রফলের এরিয়া, কিন্তু এখান থেকে আমরা অলমোস্ট সবকিছুই দেখতে পেয়ে যাই, এবং যেটা বার্থ চার্ট তার থেকে অনেক সহজভাবে। ঠিক যেরকম আমাদের যে এই পর্বতটা, এটা কি বলে বৃহস্পতির পর্বত, এবং এই যে বৃহস্পতির পর্বতটি আছে, এখান থেকে বোঝা যায় আমাদের ফিলোসফি কি, আমাদের সংসার জীবন কেমন হবে, আমরা কতটা ভালো না খারাপ মানুষ। অনেক সময় দেখবে যে এই বৃহস্পতির পর্বত যদি ক্রস থাকে, তাহলে বলা হয় যে তার সাংসারিক জীবন খুব ভালো হবে। আচ্ছা, মানে হস্তরেখাতে, পামিস্ট্রিতে ক্রস খুবই খারাপ জিনিস, কিন্তু বৃহস্পতি পর্বত যদি ক্রস থাকে তাহলে সেটা আবার খুব ভালো জিনিস। আচ্ছা, ঠিক আছে। আবার অনেকের কি হয় যে বৃহস্পতি পর্বতে স্কোয়ার থাকে, চৌকোনো চতুর্ভুজ থাকে, তো এইটাকে বলা হয় জুপিটার স্কোয়ার বা টিচার স্কোয়ার। তার মানে তারা খুব ভালো টিচার হতে পারে। তো যারা শিক্ষকতা করতে চাইছেন তাদের জন্য যদি জুপিটার মাউন্টে, জুপিটার পর্বতে, বৃহস্পতির পর্বতে এইখানে যদি তাদের স্কোয়ার থাকে, তাহলে তারা খুব ভালো টিচার হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। যদি এখানে ত্রিভুজ থাকে সেটাও খুব ভালো। হ্যাঁ, অনেক সময় এখানে তিল বা মোল থাকলে, যদি সেটা খুব কম দেখা যায়, তাহলে কিন্তু সেটা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, প্যানক্রিয়াটিক হেলথে বা লিভার হেলথে কিন্তু অবশ্যই প্রবলেম আনে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা, বৃহস্পতি পর্বত তো শুনলাম, শনির পর্বত হয় এরকম?
শনির পর্বত যখন আমাদের 4টে আঙ্গুল, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার বা বৃহস্পতির আঙ্গুল, এটা হচ্ছে শনির আঙ্গুল বা মধ্যমা, এটা হচ্ছে অনামিকা বা অ্যাপোলো ফিঙ্গার বা সূর্যের আঙ্গুল, এবং এটা হচ্ছে কনিষ্ঠা, ঠিক আছে, বা লিটল ফিঙ্গার বা বুধের আঙ্গুল। তো শনির আঙ্গুলের নিচেই যে পর্বতটা সেটাকে বলে শনির পর্বত। যেমন বৃহস্পতির আঙ্গুলের নিচে বৃহস্পতি পর্বত, সূর্যের আঙ্গুলের নিচে সূর্যের পর্বত, আর বুধের আঙ্গুলের নিচে কনিষ্ঠা আঙ্গুলের নিচে বুধের পর্বত। তো শনির পর্বত, এবার শনির পর্বত আমরা দেখি যে এটা ওভার ডেভেলপড, আন্ডার ডেভেলপড না মিডিয়াম। যদি শনির পর্বত যদি ওভার ডেভেলপড হয় তাহলে কিন্তু টাকা পয়সা রোজগার করতে অসুবিধা হয়। আন্ডার ডেভেলপড হলে আবার জীবনে ডিসিপ্লিন থাকে না। মিডিয়াম হলে সব থেকে ভালো। আচ্ছা, ঠিক আছে। আমরা অনেক সময় দেখি যে ওভার ডেভেলপড আমরা ভাবি খুব ভালো, কিন্তু ওভার ডেভেলপড খুব ভালো না। ওভার ডেভেলপ যদি পর্বত হয়, মানে বৃহস্পতি পর্বত যদি খুব ফুলে থাকে, তাহলে কিন্তু মানে হাজবেন্ড বা ওয়াইফের চরিত্র খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো ওভার ডেভেলপ কখনোই ভালো না, সবসময় মিডিয়ামটাই বেস্ট। আবার এই যে আমার বৃহস্পতির পর্বত যদি শনির পর্বতের দিকে চলে যায়, মানে যদি ওভারল্যাপ করে, তাহলে কি হবে? তার মানে সে মধ্যবিত্ত বাড়িতে জন্মগ্রহণ করেছে। তো যখন কেউ তার ফাইন্যান্সিয়াল চেনটাকে ব্রেক করে, তখন আমরা দেখতে পাই যে তার নিজের হাতে আস্তে আস্তে শনির পর্বত থেকে বৃহস্পতির পর্বতটা দূরে সরে যেতে থাকে। এটা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনই সূর্যের পর্বত আজকালকার দিনে খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে আছেন যারা ইউপিএসসি বা এরকম সার্ভিসের জন্য প্রিপেয়ার করছেন। তো সেখানে সূর্য পর্বতের নিচে একটি সূর্যের লাইন, এই সূক্ষ্ম লাইনটা দেখতে পাবেন। এই লাইনটা প্রমিনেন্ট হওয়া মানেই সে জীবনে সাকসেসফুল হবে। আচ্ছা, তো এটা থেকে আমরা গভর্নমেন্ট জবটা অনেকটা জাজ করে থাকি, বাট শুধু গভর্নমেন্ট জব না, যারা সুপারস্টার তাদেরও সূর্যের লাইন বা সান লাইন খুব স্ট্রং থাকে। আর বুধের পর্বতের নিচে যদি ভার্টিক্যাল লাইন থাকে তাহলে বলবো ব্যবসার জন্য ভালো। আর হস্তরেখাতে কিন্তু হরাইজন্টাল লাইন খুব খারাপ। তো যদি এরকম হরাইজন্টাল লাইন থাকে তাহলে কিন্তু সেটাকে নেগেটিভ বলা হয়। আচ্ছা, আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাইবো, এই যে বুধের পর্বত, এটা যেটা বললেন আপনি, এটাকে আরো ডিটেলসে বলা যায়? কারণ বুধ আমরা জানি যে অনেকটা কি বলবো, মানুষের সাথে কানেকশনের থাকে, মানে তার উপরে তার পিআর কতটা সে করতে পারে সেটা আমরা কমিউনিকেশন, মার্কেটিং, এবং বুধ হচ্ছে প্রায় বলতে পারেন আমাদের হরোস্কোপের কুবের। হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি। এবার আমি একটা কথা বলি, আমি বলবো যে এইটা তো লাইফ লাইন। আচ্ছা, আগে আবার ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমাদের হার্ট লাইন, সেকেন্ড যেটা মাঝখানে থাকে সেটা হচ্ছে আমাদের হেডলাইন, আর এই যে যেটা রাউন্ড চলে গেছে প্যারাবোলিক ভাবে, এটা হচ্ছে আমাদের লাইফ লাইন। আচ্ছা, তো এবার আমি যদি একটা দেখি যে লাইফ লাইন থেকে যদি একটা রেখা বুধের পর্বতে চলে যায় স্ল্যান্টেড ভাবে, ট্যানজেনশিয়াল ভাবে, তাহলে কিন্তু সেখানে দেখতে পারেন ধন ত্রিকোণ ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এবং লাইফ লাইন থেকে একটা রেখা বেরিয়ে যদি বুধের পর্বতে টাচ করে, তাহলে সে মানুষ কিন্তু ব্যবসার দ্বারা টাকা পয়সা রোজগার করতে পারবে। কিন্তু এই লাইনটা যদি ভাঙাচোরা থাকে তাহলে কিন্তু পেটে প্রবলেম হয়। ঠিক আছে। আচ্ছা, বুধের পর্বতের নিচে যদি স্কোয়ার থাকে, স্কোয়ার মানেই প্রোটেকশন, তো হাতে স্কোয়ার থাকা সবসময় ভালো, তার মানে তার বিজনেস প্রোটেক্টেড থাকবে। বাট বুধের পর্বতের ওপরে যদি ক্রস থাকে তাহলে কিন্তু বিজনেসে অনেক সময় প্রবলেম হতে পারে। ঠিক আছে। আর বুধের পর্বতের উপরে যদি একটু ট্যানজেনশিয়াল বা ভার্টিক্যাল লাইন থাকে সেটা কিন্তু শুভ, আর হরাইজন্টাল লাইন তাহলে কিন্তু খারাপ। আচ্ছা, এই হস্তরেখা থেকে প্রেম বিবাহ কি বোঝা যায়? হ্যাঁ, আমরা দেখতে পাই যে আমাদের হার্ট লাইন দেখতে হবে। ঠিক আছে, প্রথমটি হচ্ছে হার্ট লাইন, যেটা একদম প্রথম, যে আমাদের তো মেন তিনটে রেখা, হার্ট লাইন, হেডলাইন, ঠিক আছে, আর তারপর হচ্ছে লাইফ লাইন। তো হার্ট লাইনটা এই যে এইভাবে ঘুরে এই যে বৃহস্পতি পর্বতের দিকে যদি ঢুকে যায় পুরোপুরি, হ্যাঁ, মানে আমার একটু ছোট আছে, ঠিক আছে, আমি যদি অনেকের দেখবেন যে এখানে এটা ঢুকে যাচ্ছে পুরো বৃহস্পতি পর্বতের দিকে। তো আমি বলবো যে হার্ট লাইন যদি পুরোপুরি বৃহস্পতি পর্বতের ভেতরে ঢুকে যায় একদম একটা চাল নিয়ে, তাহলে কিন্তু সে মানুষ প্রচন্ড রোমান্টিক হয়, জেনারেলি লাভ ম্যারেজ হয়। আর এটা হচ্ছে শুক্রের পর্বত যদি ওভার ডেভেলপড হয়, ঠিক আছে, শুক্রের পর্বতে যত বেশি জাল বা নেট বেশি থাকবে তত বেশি কিন্তু তার সেটা সুবিধা। আচ্ছা, আর আরেকটা কানেকশন হচ্ছে যে হার্ট লাইন থেকে যদি একটা রেখা বেরিয়ে শুক্রের দিকে আসে, বা শুক্র পর্বত থেকে একটা রেখা বেরিয়ে হার্ট লাইনে যায়, তাহলে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে লাভ ম্যারেজ হচ্ছে। বাট মেনলি যারা খুব রোমান্টিক মানুষ বা নিজের ওয়াইফ বা হাজবেন্ডকে খুব বেশি সম্মান করে থাকেন, তাদের আমরা দেখবো যে মেনলি যে হেড লাইনটা, যে হার্ট লাইনটা, প্রথম যে লাইনটা হার্ট লাইনটা, সেটা কিন্তু বৃহস্পতি পর্বতের মাঝখানে ঢুকে গেছে। আচ্ছা, এই লাইফ লাইন নিয়ে মানুষের মনে অনেক রকম প্রশ্ন থাকে, ডাউট থাকে। লাইফ লাইন যত ছোট হয় আয়ু কি তত কম হয়? এটা একদমই ভুল কথা।
এবং মানে ছোটবেলায় এটা আমরাও ভাবতাম যে আরে আমার তো লাইফ লাইন নিয়ে আমি কি তাহলে 20 বছরের বেশি বাঁচবো না। না, কমপ্লিটলি ভুল। লাইফ লাইন অর্থাৎ এই যে কার্ভ রেখাটা, এটা যদি ছোট হয় তার মানে সে একটা মানে জীবনে একটা মাঝখানের পর সে বুঝতে পারবে যে সব মোহমায়া, সে সোসাইটি থেকে নিজেকে দূরে করে নেবে। তো সেটাও এক রকমের ডেথ। সেটা হচ্ছে মানে তার সোশ্যাল ডেথ। সে সমাজের সাথে লড়াই করবে না, সে তুমি বলবে সরিয়ে নেবে নিজেকে। হ্যাঁ, তুমি বলবে যে তোর দ্বারা তো কিছুই হয় না, বা আপনি হয়তো সেই টাকাটা রোজগার করতে পারলেন না যেটা সোসাইটি আপনার থেকে এক্সপেক্ট করেছিল। তো করে ফেললেও তারা দেখাতে আসবে না। আচ্ছা, মানে তারা নিজেকে ডিটাচ করে নেয় সোসাইটি থেকে, তারা একা একা থাকতে ভালোবাসে, ঘুরে বেড়াবে। তো অ্যাকচুয়ালি তারা অনেক বেটার লাইফ লিড করে। কিন্তু আয়ু কম না, সেটা কখনোই না, কখনোই হতে পারে না যে আয়ু রেখা ছোট মানে আয়ু কম, না, সেটা তো হয় না। তার মানে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? প্রসেস হচ্ছে কি, আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে হবে, হাই লিখে পাঠাতে হবে, তাহলে আমি আমার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। অনলাইন কনসালটেশন হয়, যেখানে কনভারসেশনের পরে আপনারা অডিও রেকর্ডিংটাও পেয়ে যাচ্ছেন, আর রেমেডি গুলো আমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিই। ঠিক আছে, তো খুবই কনভেনিয়েন্ট, খুবই কনভেনিয়েন্ট। একটু অপেক্ষা বেশি করতে হয়, ঠিক আছে, কারণ আমার কাছে অনেক মানুষ আছেন, ফিস খুবই অ্যাফোর্ডেবল, সবাই আমাকে অ্যাক্সেস করতে পারেন, কিন্তু আমি একাই মানুষ, ওই জন্য আমি একদিনে খুব লিমিটেড অ্যামাউন্ট অফ কনসালটেশন করতে পারি। তো সেই জন্য একটু অপেক্ষা, বাট অবশ্যই আমাকে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, মিস্টিক ক্রস এই বিষয়টা কি? আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমরা হাতে দেখো, সবার হাতে মিস্টিক ক্রস থাকবে, কারণ মিস্টিক ক্রস না ছাড়া তোমরা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট হতেই পারবে না, কারণ বেসিক্যালি আমি অ্যাস্ট্রোলজার, আমি অ্যাস্ট্রোলজি পড়াই। তো আমরা দেখতে পাই মিস্টিক ক্রস কাকে বলে, আমাদের যে হার্ট লাইন আর হেড লাইনের মাঝখানে একটি যদি ক্রস থাকে, আচ্ছা, তাহলে সেটা এই যে যেরকম আমার একটা আছে দেখতে পারবেন, খুব সূক্ষ্ম, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এটা একটা মিস্টিক ক্রস, মানে আমি অ্যাস্ট্রোলজার হতে পারি। এবার আমার একটা না, আমার 3-4টে ক্রস আছে, তো ওই জন্য আমি হস্তরেখা, বাস্তুশাস্ত্র, ভেদিক অ্যাস্ট্রোলজি, ট্যারো, নিউমারোলজি, রুন সবকিছুই জানি। যত বেশি ক্রস তত বেশি নলেজ, তত বেশি এক্সপার্টিস। তো এটা মিস্টিক ক্রস। আবার এটা রিসার্চেরও কারক। আচ্ছা, যারা পোস্টমর্টেম করেন, যারা রিসার্চ করেন, এই মিস্টিক ক্রস তাদেরও, কারণ যারা রিসার্চার তারাও অ্যাকচুয়ালি মিস্ট্রিটাকেই রিভিল করার চেষ্টা করছেন। তো মিস্টিক ক্রস। আচ্ছা দাদা, হাতে কি বড়লোক হওয়ার লক্ষণ থাকে? হাতে বড়লোক হওয়ার লক্ষণ থাকে, এবং সেটাকে আমরা অনেক সময় বলা হয় রাহু ত্রিকোণ, বা সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে যেসব ধন ত্রিকোণ। তো ধন ত্রিকোণটা কি, ঠিক দেখতে পাবেন যে হাতের মাঝখানে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তো একটা রেখা যে লাইফ লাইন থেকে কানেক্ট করতে পারে হেড লাইনে বা হার্ট লাইনে, তো এইভাবে যদি একটা ত্রিকোণ তৈরি হয়ে যায়, মাঝখানে যদি কারোর একটা ত্রিকোণ থাকে হাতের মাঝখানে, এই ত্রিকোণটিকে বলে ধন ত্রিকোণ। তার ব্যবসায় উন্নতি, চাকরিতে কম। আচ্ছা, ঠিক আছে। আর বেসিক্যালি দেখতে হবে যে ধন ত্রিকোণটি এবড়ো খেবড়ো কিনা, ফাটা কিনা, বা মাঝখান থেকে কোনো লাইন ওটাকে বাজেভাবে কাট করেছে কিনা, তাহলে বিজনেসে সেই সময় সেই বয়সে কিছু ফেলিয়ার থাকে। আর এই যে হাতের মাঝখানটাকে, এই মাঝখানটাকে মনে হয় বলা হয় প্লেন অফ মার্স, মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলকে, ইনার মঙ্গল হচ্ছে এই জায়গাটা, আউটার মঙ্গল হচ্ছে এই জায়গাটা, আর হাতের মাঝখানটাকে বলা হয় প্লেন অফ মার্স। প্লেন অফ মার্সের ত্রিকোণ মানেই বড় লোক, ওটাকে রাহু ত্রিকোণ বলে। আচ্ছা, অ্যাক্সিডেন্টের যোগ কি হাত দেখে? একদম। আমাদের হাতে দু রকমের মঙ্গল থাকে, যেটি আমার বুড়ো আঙ্গুলের কাছে এই সাইডটা, ঠিক আছে, যে বৃহস্পতি পর্বতের নিচে এবং বুড়ো আঙ্গুলের মাঝে এই জায়গাটাকে বলা হচ্ছে ইনার মার্স। আচ্ছা। এবং ঠিক তার অপোজিটে এই জায়গাটাকে বলা হচ্ছে আউটার মার্স। আচ্ছা। যাদের ইনার মার্সে ক্রস থাকে, যেরকম আপনি দেখুন আমার আছে, ঠিক আছে, ক্রস আছে, তো এটা অ্যাক্সিডেন্টাল ডেথের যোগ দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি যখনই গাড়ি চালাই, আমি মাঝে মাঝে স্পিডটা 60-এর বেশি উঠে গেল, ও ও ও একে তোমার মঙ্গল পড়ে যায়, আবার আমার এটা আছে, আস্তে 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 আস্তে, ঠিক আছে। হ্যাঁ, আবার এটা অনেক সময় কিন্তু একটু রাগ দিয়ে দেয়, তো সেই রাগটাকেও কন্ট্রোল করতে হয়, তার জন্য মেডিটেশনটা খুব দরকার। তো ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস সেটা হচ্ছে গিয়ে যে যাদের এই ইনার মার্সে ক্রস আছে। আমার একটা বেশ বড় ক্রস আছে, আমি ওই জন্য জীবনে কোনো রিস্ক নিই না। আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি, না আমি করবো বাঞ্জি জাম্পিং, না আমি করবো স্কুবা ডাইভিং, না আমি যাবো স্কাই ডাইভিং এ, করবো না। শখ আছে, তাও করবো না, ইউ নেভার নো। আমাদের হাতে বিভিন্ন রকমের চিহ্ন দেখা যায়, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, প্লাস ইনটু, এই চিহ্নগুলো কি কোনো অর্থ বহন করে? 110%। যেরকম দ্বীপ, বদ্বীপ বা আইল্যান্ড খুব খারাপ। যেরকম আমার হাতের ক্লোজ আপ নিলে দেখতে হবে যে আমার ভাগ্যরেখার মাঝখানে একটা আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেটা এভাবে দুভাগে ভাগ হয়ে আবার জুড়ে যাচ্ছে, তো মাঝখানটা কি একটা আইল্যান্ড টাইপের তৈরি হচ্ছে।
সেই আইল্যান্ডটা হচ্ছে খুব খারাপ। সেই আইল্যান্ড মানে আপনি জীবনে সেই সময়টা আটকে থাকবেন, আচ্ছা, মানে সেই সময়টা আমি জীবনে এগোতে পারবো না, বা সেই সময় আমার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে। তো আমি জানি যে আমার এক্স্যাক্টলি আছে এখানে, আমাকে ওভারকাম করতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের হাত দেখে বুঝতে পারি যে কোন জায়গাটা আমাদেরকে ওভারকাম করতে হবে, কোন জায়গাটা আমাদের। তো আইল্যান্ড খুব খারাপ। সেকেন্ড হচ্ছে কি তিল। হাতে তিল থাকা জেনারেলি ভালো না, ঠিক আছে? আচ্ছা। এবং সেটা যে কোনো জায়গায় হতে পারে, তবে তিল থাকা জেনারেলি ভালো না। সেটা স্পেশালি ভাগ্য রেখার উপরে হলে, যেমন আমার বাবারই ভাগ্য রেখার উপরে একটি তিল আছে। তো সেই তিলটা যখনই একটু অস্পষ্ট হতে শুরু করে সময় ভালো আসে, একটু জোরালো হতে শুরু করে সময় খারাপ আসে। তো ভাগ্য রেখার উপরে তিল টিল প্রচন্ড খারাপ জিনিস, ঠিক আছে? আচ্ছা, থার্ড অফ অল হচ্ছে গিয়ে কারো যদি তিল বা মোল দেখা যায় এই ইনার মার্সে, তাহলে অ্যাক্সিডেন্টের যোগ বা তার ভায়োলেন্ট হয়ে যাওয়ার যোগটা অনেকটা বেশি হয়ে যায়। স্কোয়ার সবসময় ভালো। ধরা যাক আমার ভাগ্য রেখাটা যাচ্ছে এবং মাঝখানে একটু ব্রেক আছে, বাট ব্রেকটা একটা স্কোয়ার দ্বারা প্রোটেক্টেড। তার মানে কি ভাগ্যে প্রবলেম আসবে, বাট সেই স্কোয়ার হচ্ছে প্রোটেকশন, আমাকে বাঁচিয়ে দেবে। আচ্ছা, তো স্কোয়ার হচ্ছে প্রোটেকশন, ঠিক আছে? তো যে কোনো জায়গায় হাতে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা খুব ভালো, ঠিক আছে? আচ্ছা, ফিশ সিম্বল যদি থাকে, ফিশ সিম্বলটা অনেকটা ঘুড়ির মতো দেখতে, হ্যাঁ, এই এই ঘুড়ির মতো দেখতে। তো এই ফিশ সিম্বলটা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে সেটা খুব শুভ, সেটা আধ্যাত্মিক মননে সাহায্য করে। কিন্তু সেটা যদি নিম্নমুখী হয় তাহলে আধ্যাত্মিকতা থেকে বের করে ডিমন ওয়ার্শিপিং ইত্যাদি ব্যাপারে কিন্তু নিয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে সিম্বল। ক্রস, ক্রস সব জায়গায় খারাপ, জাস্ট জুপিটার মাউন্টে ভালো। জুপিটার মাউন্টে ক্রস হলে কিন্তু ভালো ম্যারিড লাইফ হয়। হ্যাঁ, আরো অনেক কিছু দেখতে হয়, বাট জেনারেলি ভালো, জেনারেলি ভালো। আচ্ছা, আর তাছাড়া যদি আমি বলে থাকি যে স্টার, স্টার স্টার অনেক সময় ভালো, অনেক সময় খারাপ, কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ। ত্রিভুজ জেনারেলি সব জায়গায় ভালো। বিশেষ করে যদি আমি বলতে চাই যে যার হেডলাইনের ওপরে, হেডলাইনের ওপরে যদি ত্রিভুজ থাকে, যে মাঝখানে হেডলাইন, হেডলাইনের উপরে যদি ত্রিভুজ ত্রিভুজ থাকে তাহলে সেটা কিন্তু খুবই মঙ্গল। বা হার্ট লাইনের উপরে যদি ত্রিভুজ থাকে তাহলে কিন্তু সেটা প্রপার্টি, যটা ত্রিভুজ তটা প্রপার্টি, মাল্টিপল প্রপার্টির যোগ তৈরি করে দেয়। ত্রিভুজ ভালো, স্কোয়ার ভালো, আইল্যান্ড খারাপ, ক্রস বৃহস্পতির পর্বত ছাড়া সব জায়গাতে খারাপ, স্টার এক দুটো জায়গায় ভালো, ম্যাক্সিমাম খারাপ, ঠিক আছে? আর ঊর্ধ্বমুখী লাইন সবসময় ভালো, নিম্নমুখী লাইন সবসময় খারাপ। আর হরাইজন্টাল লাইন মানে যে লাইনগুলো এরকম সমান্তরাল ভাবে চলে যাচ্ছে সেটা সবসময় বাধা তৈরি করে, এবং যেটা ভার্টিক্যাল লাইন সেটা কিন্তু হেল্প করে। যেরকম আমাদের হাতের এই যে এই আঙ্গুলের যে তিনটে ভাগ, এটাকে বলা হয় ফ্যালেঞ্জেস, ফ্যালেঞ্জেস, ঠিক আছে? তো প্রত্যেকটা আঙ্গুলে তিনটে করে ফ্যালেঞ্জেস আছে, ঠিক আছে? প্রত্যেকটা আঙ্গুলে তিনটে করে ফ্যালেঞ্জেস আছে। তো কারোর যদি এই ফ্যালেঞ্জেস গুলোতে যদি ভার্টিক্যাল লাইন থাকে, ঠিক আছে, তাহলে তাকে সে জীবনে সাপোর্ট পায়। যদি হরাইজন্টাল থাকে তাহলে তার জীবনে প্রচুর বাধা। আমি দেখেছি যারা বছরের পর বছরে কম্পিটিটিভ এক্সাম রিপিট দিয়ে যাচ্ছেন, আমি দেখেছি তাদের হাতে যে মানে প্রচুর পরিমাণে কিন্তু ভার্টিক্যাল লাইন থাকে ফ্যালেঞ্জেসে। গোটা হাতটা ভালো, ফ্যালেঞ্জেসে মানে ভার্টিক্যাল না, হরাইজন্টাল লাইন। তখন বুঝে যে না, এ বাধার মধ্যে পড়েছে এবং এই বাধা থেকে তুলে আনতে হবে, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা বুঝতে পারি। মানে এখান থেকে রিকভার করা যায়? রিকভার করা যায় সঠিক ডিসিশন নিয়ে। যে জিনিসটা বাধা দিতে পারে বা দীর্ঘ, মানে দু রকমের জিনিস হয়। একটা হচ্ছে গিয়ে তুমি চেষ্টা করলে যে আমি ফ্লুয়েন্টলি তামিল বলবো, কদিন লাগবে? 2 বছর 3 বছর। তুমি চেষ্টা করছো যে ঠিক আছে আমি বেসিকটা শিখে রাখবো, কদিন লাগলো? 1 মাস। আমি বলবো যে ছোট ছোট এফোর্টে সাকসেস নিতে, নাকি একটা বিশাল বড় জাইগ্যান্টিক এফোর্টকে প্রাধান্য দিতে। মানে আমি বলবো যে রাদার দেন মানে একদম ইউপিএসসি ক্র্যাক করবো এটা ছেড়ে, ঠিক আছে, WBCS টাও দেখা যেতে পারে, আদার গভর্নমেন্ট এক্সাম গুলো দেখা যেতে পারে। আচ্ছা, মানে একদম যে আমাকে টপটা যেতে হবে তার তো কোনো মানে নেই, আমি বাকিগুলো একটু দেখি না, হচ্ছে না যখন এতদিন ধরে। তো সে কারণে বাধার মধ্যে থাকা খুবই কষ্টকর ব্যাপার, ঠিক আছে? বা দীর্ঘদিন ধরে ধরুন একজন মহিলা চেষ্টা করছেন যে আমি আর এইরকম ছেলেই চাই, আর ওই রকম ছেলে 5 বছর ধরে পাচ্ছেন না, আপনি একটু আপনার কাইন্ডলি চয়েসটা চেঞ্জ করুন, চয়েসটা চেঞ্জ করুন, ঠিক আছে? চয়েসটা চেঞ্জ করলেই কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কথা এখানে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে রেমেডি হয় কিছু এই হাত দেখে? হাত দেখে রেমেডি করা উচিত না, রেমেডি করা উচিত চার্ট দেখে, মানে ভেদিক হরোস্কোপ দেখে। আচ্ছা, কারণ আমি যদি দেখি যে বৃহস্পতি মাউন্টটা বেশ সুন্দর লাগছে, আমি একটা পোখরাজ দিয়ে দিলাম, বাট হয়তো তার মানে বার্থ চার্টে বৃহস্পতি মারক বা বাধক বা কিছু খারাপ অবস্থায় হয়ে আছে, তো তখন আমি তো সেই রেমেডিটা কখনই দিতে পারি না। তো ভেদিক চার্ট রিডিং করি আমার রেমেডি প্রেসক্রাইব করা উচিত। আর হাত দেখে তো আমি জেনারেল ফিউচার বলতে পারি, হাত দেখে পিন পয়েন্ট করা টাইমিং একটু কঠিন। আচ্ছা, পিন পয়েন্ট করা। আচ্ছা, এই হাত মানে হস্তরেখার সাথে
বৈদিক যে চার্ট, এই দুটো কি কোনোভাবে কানেক্টেড? হ্যাঁ, মানে অনেকটাই কানেক্টেড। এবং আমরা যখন বার্থ টাইম রেক্টিফিকেশন করি, আমি অনেক সময় বলি যে হাতের এই এই যে হাতের এই যে স্পাইরাল ছাপগুলো আছে না, ঠিক আছে, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা আছে, তো এই ফিঙ্গারপ্রিন্টটা যদি প্রচন্ড বেশি মানে স্পাইরাল হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে আমি বলি যে তার হচ্ছে গিয়ে মানে কি করে বোঝাই আমি তোমাকে, তার হচ্ছে গিয়ে এক রকমের লগ্ন। আচ্ছা, তার হচ্ছে গিয়ে তোমার বীজোর লগ্ন, ঠিক আছে, বীজোর লগ্ন, বীজ সংখ্যার লগ্ন, মানে মেষ, মিথুন, মানে 1, 3, 5, মেষ, মিথুন, লিও বা তুলা, ধনু বা কুম্ভ লগ্ন, কারণ এগুলো বীজ সংখ্যার লগ্ন। আর যদি আমি দেখি যে যে আমার যে হাতের যে আঙ্গুলের যে ছাপটা আছে, সেটা যদি স্পাইরাল হয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, মানে এরকম স্পাইরাল হয়ে যদি আঙ্গুলের ছাপটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে আমার জোর সংখ্যার লগ্ন। যেরকম আমার মকর লগ্ন, তো আমার জোর সংখ্যার লগ্ন, তো আমার হাতের যে আঙ্গুলের ছাপগুলো সেগুলো স্পাইরাল তো হয়েছে, হয়ে বাইরের দিকে বেরিয়ে, মানে ওটা এনসার্কেল করছে না। আচ্ছা, ওটা এরকম, মানে এরকম হয়ে এরকম বেরিয়ে যাচ্ছে, বাইরের দিকে বেরিয়ে এরকম। আর যদি মানে বিজোড় সংখ্যার লগ্ন হয়, তাহলে কি হবে, স্পাইরাল, আচ্ছা, এরকম করে লাস্টে বেরোবে। আর না হলে কি এরকম 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 করে বেরিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বেসিক রুল যেটা আমরা বার্থ টাইম রেক্টিফিকেশনের জন্য দেখে থাকি। আমি যদি বলি খুব হাই রেজলিউশন ফোন না থাকলে ফটো পাঠিয়ে লাভ নেই, কারণ এমনিতে আমার বাড়িতে ম্যাগনিফাইং গ্লাস আছে, যেখানে আমি হাত এরকম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কোথায় গিয়ে আছে, বাট যেটা অনলাইনে একটু কঠিন। তুমি যদি দেখতে পারো খুব কাছে, তুমি দেখো আমার এই ফিঙ্গারপ্রিন্ট গুলো যখন একটা বাইরের দিকে বেরিয়েছে, বাইরের দিকে বেরিয়েছে, ভেতরের দিকে কার্লিং করছে না বা সার্কেল করছে না। ঠিক। আচ্ছা, অনেকের এটা থাকে, সুইসাইড টেন্ডেন্সি বা ডিপ্রেশনে থাকে, বা অনেক সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এইগুলো কি বোঝা যায়? কখন কি বোঝা যায়? হাত দেখে খুব সহজে বোঝা যায়। তো প্রথম কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে ইমোশন হচ্ছে আমাদের চন্দ্র, মুন মাউন্ট হচ্ছে এইটা, হাতের এই কোণাটা, এটা হচ্ছে মুন মাউন্ট। আমরা দেখবো যে এই ধরনের মানুষদের কি হয়, এই যে হেডলাইনটা, হেড মানে কি মস্তিষ্ক, মস্তিষ্ক লাইনটা পুরোপুরি বেন্ড হয়ে যাচ্ছে, এরকম করে চন্দ্রের দিকে। সে কিন্তু মানসিক দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটিতে ভুগবে। চন্দ্র মাউন্টে যদি তিল থাকে, এখানে যদি বড় রকমের ক্রস থাকে, তাহলে কিন্তু সে মানসিক দুশ্চিন্তায় ভুগবে। তুমি দেখো আমার হেডলাইনটা গেছে, এখান থেকে একটা স্লাইট লাইন নেমে গেছে, দেখতে পাচ্ছ? তার মানে কি, আমি কি মানসিক দুশ্চিন্তায় ভুগি? না, আমার অ্যাকচুয়ালি আমি এমপ্যাথেটিক, কারণ চন্দ্র মানে এমপ্যাথি। তো আমার পুরো হেডলাইনটা ঢোকেনি, আমার হেডলাইন থেকে একটা শাখা বেরিয়ে ঢুকেছে, তার মানে আমার মধ্যে এমপ্যাথি, সিম্প্যাথি প্রচুর বেশি। কিন্তু আমার যদি হেডলাইনটা পুরোপুরি কার্ভ নিয়ে ঢুকে যেত, মানে মেন হেডলাইনটা, শাখা নয়, তাহলে কিন্তু আমি মানসিক দুশ্চিন্তায় ভুগতাম। আচ্ছা, ঠিক আছে। এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, নিজেকে ক্ষতি করার প্রবণতা, এগুলো কিন্তু থাকতো। তো এই যে চন্দ্রের যে এটা, এই রেমেডিটা জল থেকে আছে। শিব ঠাকুরের মাথায় জল ঢালাই হচ্ছে মেন রেমেডি সোমবার দিন। এবং ওম নমঃ শিবায়া, ওম নমঃ শিবায়, 6 অক্ষরের ওম নমঃ শিবায়া, 6 অক্ষরের ষাড়াক্ষরী, ঠিক আছে। তারপর আমরা দেখে দিই যে কোন জ্যোতির্লিঙ্গটা গেলে সব থেকে ভালো হবে, 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে সেই জ্যোতির্লিঙ্গ ভিজিট করলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। প্লাস আরো কিছু কিছু মন্দিরের রেকমেন্ডেশন আমরা দিই, ঠিক আছে। আচ্ছা, ওয়াইফ বা হাজবেন্ড কোন দিক থেকে আসবে, এটা কি বোঝা যায়? 100%। তো এটা হস্তরেখার থেকেও আমরা অনেক বেটার ভাবে বুঝতে পারি হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট দেখে। আচ্ছা, ঠিক আছে। শুক্র হচ্ছে স্পাউসের কারক, আমরা বলতে পারি স্ত্রীর কারক, আর বৃহস্পতি হচ্ছে হাজবেন্ডের কারক। কিন্তু বৃহস্পতি তো হাজবেন্ড, শুক্র ফিমেল, বাট ওভারঅল স্পাউস, জীবন সঙ্গী, এই জিনিসটাকে শুক্র গভর্ন করে, ঠিক আছে। এবং সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান। তো আমরা দেখবো শুক্র থেকে সপ্তমে, অ্যাস্ট্রোলজিতে 12টা ঘর থাকে, ন্যাচারাল 7th হাউস আমরা যাব না, আমরা দেখবো শুক্র থেকে সপ্তমে। শুক্র থেকে সপ্তমে যদি কোনো গ্রহ বসে থাকে, তাহলে সেই দিক থেকে হাজবেন্ড বা ওয়াইফ আছে। যেরকম বৃহস্পতি ডিনোট করে নর্থ ইস্ট, উত্তর পূর্ব দিকে, তো শুক্র থেকে সপ্তমে যদি বৃহস্পতি বসে থাকে, তাহলে আমি বলবো যে উত্তর পূর্ব দিক থেকে আসবে। সূর্য বসে থাকলে, সূর্য যদি শুক্র থেকে সপ্তমে থাকে না, যদি চন্দ্র বসে থাকে, তাহলে আমি বলবো নর্থ ওয়েস্ট, ঠিক আছে। যদি কোনোদিন আমি দেখি যে ওখানে রাহু বসে আছে, সাউথ ওয়েস্ট, কেতু বসে আছে, ঠিক আছে, তাহলে আমি আবার বলবো যে নর্থ ইস্ট, ঠিক আছে। তো এইভাবে, আর মঙ্গল বসে থাকলে আমি বলবো সাউথ, ঠিক আছে, মঙ্গল থেকে আমি সাউথ। এবার দেখতে পাচ্ছি সেখানে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে সেইখানে সেই জোডিয়াক সাইনের যে অধিপতি, সেই অধিপতি যে রাশিতে আছে, সেই রাশিটা যদি চারা রাশি হয়, তাহলে দূর থেকে, স্থির রাশি হলে কাছ থেকে, আর যদি 2 সহবা রাশি হয়, তাহলে মিডিয়াম ডিস্টেন্স থেকে। এইভাবে আমরা দেখতে পাই যে কোন দিক থেকে অ্যাকচুয়ালি সেই মানুষটি আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এক্স্যাক্টলি আমরা বলতে পারি যে 50 থেকে 60 কিলোমিটার, নাকি বিয়ন্ড 100 কিলোমিটার,
নাকি বাইরে থেকে। এবার অনেকে বিদেশ থেকে আসে, এটা তো হাজার হাজার কিলোমিটার হয়ে গেল। তো সেখানে সেকেন্ড যে কনসেপ্টটা আমাদের আছে সেটা হচ্ছে উপপদ লগ্ন। আচ্ছা, মানে দেখো শুভঙ্কর, তোমার সোসাইটিতে একটা ইমেজ এবং তুমি নিজে পার্সোনালি একটা আলাদা মানুষ। লোকে যেটা পডকাস্টে দেখে সেটা তোমার শুধু এই কাজের জায়গাটা দেখে, ঠিক আছে? তুমি আসল মানুষটাকে, সেটা তোমার ওয়াইফ, তোমার হাজবেন্ড, সরি তোমার ওয়াইফ, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার বেস্ট ফ্রেন্ড জানে। সেই সাইডটা কিন্তু আমরা কেউ দেখিনি। তো তুমি সোসাইটির সামনে তোমার যে সাইডটাকে দেখাচ্ছ সেটাকে বলে অরুধা লগ্ন। আচ্ছা, ঠিক আছে? তো এরকম আমাদের একটা বিবাহ অরুধা হয় যেটাকে বলে উপপদ লগ্ন। ঠিক আছে? সেই উপপদ লগ্নে যদি দ্বাদশপতি অর্থাৎ যেটা বিদেশে গমন করায় সেটার কানেকশন থাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে হাজবেন্ড বা ওয়াইফ সে বিদেশ থেকে আসতে পারে। সেকেন্ড, এবার প্রথম উপপদটা ভেঙে গেলে, প্রথম ম্যারেজ ভেঙে গেলে আমরা সেকেন্ড উপপদে যাই। অনেক সময় কি হয় যে সেকেন্ড হাজবেন্ড বিদেশে থাকে, তো তাকে বিয়ে করে কেউ বিদেশে যাচ্ছে, তো সেটা হচ্ছে সেকেন্ড উপপদের দ্বাদশপতি থাকে। আচ্ছা, তো আমরা এভাবে ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ, ফোর্থ ম্যারেজকে আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে? এবং দেখতে পারি যে ফার্স্ট হাজবেন্ড কিরকম হবে, সেকেন্ড হাজবেন্ড কিরকম হবে, ফার্স্ট হাজবেন্ডের কি প্রফেশন, সেকেন্ড হাজবেন্ডের কি প্রফেশন, বা তারা সেম কিনা, বা আদৌ তার ফার্স্ট হাজবেন্ডের মানে সেকেন্ড ম্যারেজের দিকে আদৌ যাওয়া উচিত কিনা, নাকি রিলেশনশিপ কন্টিনিউ করা উচিত। অনেক সময় কি থাকে, একজনের চার এত খারাপ ভাবে ডিজাইন, একটা ম্যারেজও ভালো না, সো 4টে ডিভোর্স। যেরকম আমরা দেখতে পাই অ্যাঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্টস, জনি ডেপ, এদের তো 4-5টা করে। কারণ এদের আমি যখন চার্ট বিশ্লেষণ করেছি খুব ডিটেলসে, বিয়ে না করাই ভালো, রিলেশনশিপই বেস্ট। আচ্ছা, এত ডিভোর্স কেন বেড়ে যাচ্ছে বর্তমান দিনে? সোশ্যাল মিডিয়া, সমাজ বদলে গেছে, মানুষের মানসিকতা বদলে গেছে। 1980-র আগের যে চার্টগুলো আমার কাছে আছে, আমি দেখি শনি মঙ্গল সপ্তমে, কেতু সাথে, এলাম যে আপনাদের বিবাহ, আমি গেস করি যে আপনাদের বিবাহে প্রথম 1-2 বছর প্রবলেম ছিল, পরে আপনারা মানিয়ে নিয়েছেন, তাই তো? বলছে হ্যাঁ, প্রথম 2 বছর খুব অসুবিধা আছে, তারপরে মানিয়ে নিয়েছি। মানে কি, ওনাদের চার্টেও খারাপ জিনিস ছিল, মানে বিবাহ স্থানে কেতু, রাহু, শনি, মঙ্গল বসেছিল, তা সত্ত্বেও ওনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছেন। আজকালকার দিনে 1990s বা 1995 এর পরের চার্টে চার্ট পিকচার পারফেক্ট, তা সত্ত্বেও ডিভোর্স হয়। ঠিক আছে? তারপর আমি বেসিক্যালি, এটা তো আমি একটা জেনারেল অবজারভেশন বললাম, এবার আমি বলি যে ডিভোর্সটা কোন প্লেসমেন্টের জন্য হয়। সব থেকে ডেঞ্জারাস হচ্ছে কেতু সপ্তমে। কেতু যদি বিবাহ স্থানে বসে থাকে, তাহলে বিয়ের আগে এঙ্গেজমেন্ট ব্রেক হয়, বা বিয়ের আগে এরকম কোনো বড় ব্রেকআপ হয় এবং তারা বিবাহিত জীবনে শান্তি পান না, বিয়ে ভেঙে যায়, এবং আস্তে আস্তে তাদের বিয়ে থেকে বা পার্টনারশিপ থেকে তাদের ইচ্ছেটাই সম্পূর্ণ চলে যায়। রাহু সপ্তমে অনেক সময় মানুষ নিজেরাও চিট করে এবং এরকম পার্টনারকে অ্যাট্রাক্ট করে যারা তাদেরকে চিট করবে। এটা হচ্ছে রাহু সাতের প্রবলেম, মানে বিবাহ স্থানে রাহু কেতু খুব খারাপ। বিবাহ স্থানে মঙ্গল মানে মাঙ্গলিক পজিশন, তো তারও মাঙ্গলিককেই বিয়ে করা উচিত, কিন্তু বিবাহ স্থানে মঙ্গল এবং মঙ্গল কেতুর প্রভাব কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জায়গাটাকে অ্যাক্টিভ করে না। যারা আছে সে করবে তা নয়, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে, বাট এটা একটা বেসিক ইন্ডিকেশন। তারপর আমরা দেখি যে শুক্র যদি কারোর করাপ্টেড থাকে, শুক্রর সাথে মঙ্গল শুক্র যোগ, যেটাতে বডি কাউন্ট একটু বাড়ে। অনেক সময় রাহু শুক্র যোগ, যেখানে রাহু শুক্র যোগ থাকলে কি হয় যে মানে পার্টনার থাকা সত্ত্বেও তারা অন্য পার্টনারকে সিক করেন, তো রাহু শুক্র যোগকে আমরা দেখে থাকি। নবাংশে দ্বিতীয় যদি মঙ্গল শুক্রের যোগ থাকে তাহলে চিটিং হয়। নবাংশে যদি চন্দ্রবুধের কনজাংশন থাকে তাহলে চিটিং হয়। তো এভাবে আমরা নিউমেরাস ভাবে দেখতে পারি যে একজন মানুষ চিট করছে কিনা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো তৈরি হয়, চিটের কথাই যখন উঠলো, এগুলো কেন তৈরি হয় বা এত বেড়ে গেছে কেন? বেড়ে গেছে তো সোশ্যাল মিডিয়ার জন্য, এবং আমরা ভাবি যে আমাদের কাছে আজকে অনেক অপশন আছে। এবং আমি এরকমও দেখেছি যারা জেনজি, যারা কমিটেড রিলেশনশিপে থাকা সত্ত্বেও তাদের টিন্ডারে অ্যাক্টিভ পেড প্রোফাইল আছে। তো এটা তো অ্যাজ এ মিলেনিয়াল আমি ভাবতেই পারি না। ঠিক আছে? আমার তো কল্পনার বাইরে এসব। প্রথম কথা এসব টিন্ডার, তারপরে কি সব বেরিয়েছে এখন, সো ইট ইজ ইম্পসিবল আমার জন্য ভাবা। কিন্তু এরকম অনেক আছে যারা এটা অ্যাক্টিভলি করে থাকেন, এবং আমি তো পছন্দ করি না। আমার মনে হয় যে এটা কোথাও একটা আমাদের সামাজিক অবক্ষয়ের মূল কারণ। কারণ আমার মনে হয় যে 1-2 দিন ঝগড়া হলেই যে লোকজন আজকাল এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডকে কল করে তার সাথে কথা বলা শুরু করছে, ব্যাকআপ রাখছে, অপশন বেড়ে গেছে। এটা খুবই খারাপ জিনিস। আমার মনে হয় আমাদের নিজেদের জীবনেই বাউন্ডারি সেট করা উচিত, যে অপশন আছে মানেই যে আমি মানে সেটাকে অ্যাক্সেস করব, সেটা তো ভুল। তার মানে আমি আমার স্বাধীনতাটাকে ঠিক করে এক্সারসাইজ করতে পারছি না, বা আমি যে হিউম্যান বিং, আমি যে মানুষ, আমার মনুষ্যত্ববোধ কমে যাচ্ছে এবং আমার অ্যানিমালিস্টিক বিহেভিয়ার, আমার যে পাশবিক নেচারটা বেরিয়ে আসছে কোথাও একটা গিয়ে। তো এগুলোই মেন কারণ। রাহু সপ্তমে, সপ্তমপতি রাহুর সাথে রাহু শুক্র যোগ, D9 এ সেকেন্ড হাউসে মঙ্গল শুক্র যোগ, অষ্টমে মঙ্গল শুক্র, মঙ্গল দ্বাদশে,
তো এগুলো মানে চিটিং এর ওয়ান অফ দ্য মেন কারক। আরো অনেক ডিটেলসে যাওয়া যায়, যেরকম আমরা স্ত্রী পদ দেখতে পাই, স্ত্রী পদে যদি রাহু থাকে, স্ত্রী পদ যদি ড্যামেজড হয়, এবং সেটাও দেখতে পাই কার সাথে অফিসে অ্যাফেয়ার হতে পারে, কোথায় অ্যাফেয়ার হতে পারে সেটাও দেখতে পাই। ও আচ্ছা, এগুলো দেখা যায়? এগুলো দেখা যায়, মানে যেরকম অফিসে হ্যাঁ, কারোর হ্যাঁ, যদি হ্যাঁ, অ্যাফেয়ার থাকে হুম, বা ধরুন দীর্ঘদিন ধরে আচ্ছা, কোনো অ্যাফেয়ার আছে, ওয়াইফ জানে কিন্তু জানে। ধরতে পারছে না, এটা কি সম্ভব দেখা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা সম্ভব, এবং অফিসে আছে এবং তার ডেসক্রিপশনও বলা যায় যে সেই মহিলাটি কিরকম দেখতে। তো আমি একবার বলেছিলাম যে এরকম একজন মহিলা থাকতে পারে যার এরকম ছোট হেয়ার স্টাইল, ছোট হবে, চুলে হয়তো কালার থাকবে, গায়ে ট্যাটু থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তো বলছেন হ্যাঁ আমার হাজবেন্ডের এরকম একজন আছে যে মানে উনি ওনাকে পছন্দ করেন, তো আমরা মিলিয়ে দিতে পারি। কারণ যখন আমাকে উনি কোশ্চেনটা করলেন যে কে হতে পারে, আমি একটা ইমিডিয়েট একটা চার্ট তৈরি করি, ওই চার্টটাকে বলে প্রশ্ন চার্ট। মানে তুমি আমাকে এই সময় একটা কোশ্চেন করলে, আমি এই সময় ইমিডিয়েটলি, এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে গিয়ে 2:25, তুমি 2:25-এ তুমি এখন এই লোকেশন দিয়ে আমি একটা চার্ট তৈরি করব। তুমি আমাকে একটা প্রশ্ন করেছো, আমি সেই প্রশ্নটার সেখান থেকে উত্তর দিতে পারি। তো সেই সময় আমি দেখতে পাই যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারটা যার সাথে হচ্ছে তার নেচার কিরকম হবে, বা আমি হাজবেন্ডের চার্টটাকেও দেখতে পারি। বাট প্রশ্ন চার্টটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অনেকে জিজ্ঞেস করে থাকেন ইয়েস অর নো, হাজবেন্ডের অ্যাফেয়ার আছে কি নেই, তো ইয়েস অর নো অ্যান্সার দেওয়াটা ইত্যাদি খুব মানে এটা important। পসিবল। বা ধরো তোমার সোনার আংটি হারিয়ে গেছে, এবং আমি প্রশ্ন চার্টে দেখবো যে তোমার সোনার আংটিটা কোথায় হারিয়েছে, আমি বললাম যে দেখো তোমার বাড়িতেই আছে, তুমি পাচ্ছ না। এরকম আমার ক্লায়েন্ট আছে যারা 2 বছর পর সোনার আংটি ফেরত পেয়েছে, আমি বলেছিলাম বাড়িতে আছে, হারায়নি। বাট তখন তারা ভেবেছিল আমার প্রেডিকশন ভুল হয়েছে। 2 বছর পরে বলেছে না অনুভবদা বাড়িতেই ছিল, খুব সেফ জায়গায় ছিল, আমরা ভুলে গেছিলাম, ওখানে কোনদিন দেখিনি। একটা বইয়ের মাঝখানে, একটা বইয়ের পেছনে ছিল, ঠিক আছে, তার বাড়িতে লাইব্রেরি টাইপের আছে, বইয়ের পেছনে ছিল, কিভাবে চলে গেছে মনে নেই, বাট ছিল। তো বেসিক্যালি প্রশ্ন চার্ট থেকে আমরা দেখতে পাই যে কোনো মানুষ যদি কেউ মিসিং হয়ে যায়, সে কোথায় প্রবাবলি আছে, সে আদৌ ফিরবে কিনা, বা অনেকের হয় না যে বাবা মায়ের স্মৃতি হারিয়ে গেছে, তারা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন, 2 বছর ফেরেননি, তো তারা কোথায় আছেন, কেমন আছেন, আদৌ কোনদিন ফিরবেন কিনা, সেগুলো আমরা দেখতে পারি। মানে এটা রিচ আউট করা যায়। যেরকম আগেরকার দিনে কি হতো, কোটা চক্র ইউজ করা হতো। কোটা চক্র ইউজ করে বলা হতো যে রাজা যুদ্ধে যাচ্ছেন, রাজা কি ফিরবেন, তো কোট চক্র ইউজ করে আমরা বলতাম যে রাজা ফিরবে না। আজকালকার দিনে সেটা যখন যুদ্ধ ইনিশিয়েট করা হয়, তো যুদ্ধ ইনিশিয়েট করার আগে যদি আমরা দেখি যে এই ভিক্টরিটা ভালো কিনা, বা এই সময় অ্যাটাক করাটা ঠিক হবে কিনা, ওই মেনিউভার গুলো আমরা কিন্তু অ্যাস্ট্রোলজি দ্বারা কনস্ট্রাক্ট করতে পারি। তো এই আর্টটা তো আগেরকার দিনে ইউজ হতোই। যেরকম টিপু সুলতান সবাইকে মেরে দিয়েছিলেন, 2জন হিন্দু অ্যাস্ট্রোলজারকে বাঁচিয়ে রেখেছিলেন। কেন? তারা সারাদিন ওইটাই করতেন, টিপু সুলতানের চাটনি, যে কখন রাজা কি করবে, কাকে অ্যাটাক করবে, কিভাবে কি করবে। তো অ্যাস্ট্রোলজির ইম্পর্টেন্স সবসময় আছে, এবং অ্যাস্ট্রোলজি যেরকম ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, ঠিক আছে। তো আমি তো বলবো যে ভালো কাজে লাগানোটা একটা অ্যাস্ট্রোলজারের নৈতিক কর্তব্য, এবং তার করাই উচিত। এবং অনেক ক্লায়েন্ট যারা আসেন বিপদের সম্মুখীন হয়ে, সুযোগের সদ্ব্যবহার করে তাদেরকে আননেসেসারি পাথর টাথর বিক্রি করা উচিত না। ঠিক। আচ্ছা, সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ, এটা কি বোঝা যায় চার্টে থাকে এটা? 100%। এবার আমাদের দেখতে হবে যে 2 রকমের কনসেপ্ট হয়, একটা হচ্ছে পলিগ্যামি, একটা হচ্ছে মনোগ্যামি। এবার আমরা হিন্দু সমাজে আমরা মনোগ্যামিটাকে ফলো করে থাকি, ঠিক আছে। মনোগ্যামি মানে 1 ম্যারেজ এট আ টাইম। তো প্রথম ম্যারেজকে আমরা দেখি সপ্তম স্থান থেকে, জ্যোতিষে 12টি ঘর আছে, সপ্তম স্থান থেকে। জেনারেলি অ্যাস্ট্রোলজাররা বলে থাকেন যে সেকেন্ড ম্যারেজ আমরা নবম স্থান থেকে দেখে থাকি, কারণ 9th হাউস ইজ থার্ড ফ্রম 7th। বাট এটা অ্যাকচুয়ালি পলিগ্যামি কনসেপ্ট। আচ্ছা, পলিগ্যামিতে কি হয়, সিস্টার ওয়াইফস বা ব্রাদার হাজবেন্ড থাকে, হাজবেন্ডের ব্রাদারহুড থাকে, তাই না? সেটা ভুল। মানে যদি আমি পলিগ্যামি দেখি, তাহলে প্রথম ম্যারেজ সপ্তম ঘর, দ্বিতীয় ম্যারেজ 9th হাউস, তৃতীয় ম্যারেজ 11th হাউস, ফোর্থ ম্যারেজ ফার্স্ট হাউস, এভাবে যাব। কিন্তু মনোগ্যামি সিস্টেম, হিন্দু সিস্টেম, বা আমরা যে সমস্ত দেশে মনোগ্যামি প্র্যাকটিস করা হয়, একটা ম্যারেজ একটা টাইমে লিগালি, তাহলে আমরা সেকেন্ড ম্যারেজ দেখবো সেকেন্ড হাউস থেকে, কারণ ব্রেকিং হচ্ছে 8th হাউস। তো 8 from 7th হচ্ছে সেকেন্ড হাউস, তো সেকেন্ড হাউস থেকে আমরা সেকেন্ড ম্যারেজ, 9th হাউস থেকে থার্ড ম্যারেজ, ফোর্থ হাউস থেকে ফোর্থ ম্যারেজ, 11th হাউস থেকে ফিফথ ম্যারেজ, ওই হাউসটা দেখবো। আর প্রথম উপপাদ, সেকেন্ড উপপাদ, থার্ড উপপাদ দেখবো। এটা D1 D9 দুটো চার্টেই দেখবো, কারণ আমাদের দেখে থাকবে যে একটা কুষ্টি তৈরি হয়, তো ওটা একটা চার্ট, ওটা মেইন চার্ট। এরকম আরো 16টা চার্ট আছে, তার মধ্যে একটা চার্ট হচ্ছে নবাংশ চার্ট, D9 যেটাকে বলে। সেই D9-এও আমাকে দেখতে হবে যে কিভাবে প্লেসড আছে, কি হচ্ছে, বা সেকেন্ড ম্যারেজ থেকে বেবি হবে কিনা, কারণ অনেকের থার্ড ম্যারেজ থেকে বেবি হয়। তো বাচ্চার জন্ম আমরা বৃহস্পতি এবং চন্দ্র থেকে দেখি, হয়তো যেমন থার্ড ম্যারেজ দেখা হয় মনোগ্যামি সিস্টেমে 9th হাউস থেকে। তো তখন আমি দেখি যে আচ্ছা 9th হাউস থেকে জুপিটার আর মুন ওয়েল প্লেসড আছে, তার মানে থার্ড ম্যারেজ অ্যাকচুয়ালি বাচ্চা দিতে পারে, ফার্স্ট বা সেকেন্ড ম্যারেজ দেয়নি, ঠিক আছে। এবং এগুলো আমি ডিটেইল স্টাডি করে দেখিয়েছি জুলিয়া রবার্টস এবং অ্যাঞ্জেলিনা জোলির চার্টে। আচ্ছা, অলসো ব্র্যাড পিট।
আচ্ছা আচ্ছা দাদা, এই যে ক্রাইম হয় অনেক সময় কারোর সাথে, এটা কি কোনো যোগ থাকে? অবশ্যই, এটাকে বলা হয় ষড়যন্ত্র যোগ, ষড়যন্ত্র যোগা বা ষড়যন্ত্র যোগ। লগ্নপতি যদি অষ্টমে থাকে তাহলে তার এগেনস্টে ষড়যন্ত্র হবে। এবার যে কোনো গ্রহই যদি যখন অষ্টমে থাকে, অষ্টম স্থান হচ্ছে কষ্ট স্থান বা দুঃখের স্থান, তো যে কোনো গ্রহই যখন অষ্টমে থাকে তার সাথে ষড়যন্ত্র হয়। এবার বলি যদি চতুর্থপতি অষ্টমে থাকে তাহলে কে ষড়যন্ত্র করবে? পরিবারের লোক, কারণ চতুর্থ স্থান হচ্ছে পরিবারের স্থান। তৃতীয় স্থান হচ্ছে ভ্রাতা, ভ্রাতা ভগিনী। তৃতীয় পতি অষ্টমে থাকলে ভ্রাতা বা ভগিনী ষড়যন্ত্র করবে, ঠিক আছে। আর পঞ্চম পতি থাকলে ছেলে মেয়ে কিছু মিথ্যে কথা বলতে পারে। ষষ্ঠপতি অষ্টমে শত্রু ষড়যন্ত্র করবে। সপ্তম পতি অষ্টমে স্পাউস ষড়যন্ত্র করবে, ফিয়ান্সে ষড়যন্ত্র করবে, ঠিক আছে। আরেকটি যেটা হয় যেটাকে বলে দুর্মারানা যোগা। চন্দ্র যখন মানে অ্যাস্ট্রোলজিতে তিনটে খুব খারাপ ঘর আছে। ষষ্ঠ ঘর রোগঋণ শত্রু, অষ্টম স্থান মৃত্যু স্থান বা কষ্ট স্থান, আবার রিজেনারেশনেরও স্থান, এবং দ্বাদশ স্থান লস, গিভ আপ, জেল, অ্যাসাইলামের স্থান। চন্দ্র যদি 6, 8, 12-তে থাকে, রাহু কেতু শনি দ্বারা পীড়িত হয় এবং লগ্নপতি যদি সেই চন্দ্রকে দৃষ্টি দেয়, তাহলে সেটাকে বলে দুর্মারানা বা দুষ্টমারানা যোগা। তাদের অ্যাক্সিডেন্টাল ডেথ থাকে। তো ষড়যন্ত্র যোগ, দুর্মারানা যোগা একসাথে মিশে গেলে এই মার্ডার হওয়া বা আচ্ছা পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ড্রামে ঢুকিয়ে দিচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, যারা ক্রিমিনাল হয় তাদের কি যোগ থাকে? দেখো, নেটফ্লিক্সে একটা সিরিজ আছে মাইন্ড হান্টার। তুমি মাইন্ড হান্টারে দেখতে পাবে যে প্রত্যেক যখন সিরিয়াল কিলারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তারা একটা কথা বলেছেন যে আমার সাথে আমার মায়ের ছোটবেলায় রিলেশনশিপ খুব খারাপ ছিল, ঠিক আছে, খুব খারাপ ছিল। তো ছোটবেলা এবং মাকে দেখা হয় চন্দ্র থেকে, তাদের প্রত্যেকের চার্টে চন্দ্র সিভিয়ারলি ড্যামেজড। চন্দ্র কেতুর সাথে, চন্দ্র রাহুর সাথে, চন্দ্র কেতু মঙ্গলের সাথে, মানে ছোটবেলাটা ড্যামেজড এবং মাদার অ্যাবিউসিভ ছিল। তো বড় হয়ে তারা একটু সাইকটিক হয়ে যায় এবং তারা প্রচুর পরিমাণে ক্রাইম করে থাকে। তো চন্দ্র থেকে আমরা মেনলি দেখে থাকি, যেরকম আমি থিওডর রবার্ট বান্ডি আর জেফ্রি ডাহামের চার্টে আমার খুব ডিটেল স্টাডি আছে। তো আমার ইনস্টাগ্রামে সেখানে আমি ডিটেলস পাবলিশ করেছিলাম যে কেন কোন কোন সময় কি কি মার্ডার করেছিল, কোন সময় মার্ডার পিকে গেছিল, কোন সময় সে মার্ডার করেনি, এই প্রত্যেকটা গ্রাফও আমি কিন্তু দেখিয়েছিলাম যে কি কি করেছিল টেড বান্ডির চার্টে, থিওডর রবার্ট বান্ডি, যে 127টি প্রায় মহিলাকে মার্ডার করেছিল, আমেরিকার কুখ্যাত সিরিয়াল কিলার এবং সব থেকে পপুলার সিরিয়াল কিলার টেড বান্ডি, থিওডর রবার্ট বান্ডি। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই যে রাহু, শনি, কেতু, মঙ্গল, এদের যে দশাগুলো চলে, এগুলো নিয়ে মানুষের মনে অনেক ভয় থাকে। এগুলো কি সত্যি ভয়ের? বিশেষ করে শনির দশা বা শনির সাড়ে সাথী, এই বিষয়টা প্রথমে বলি যে শনির সাড়ে সাথী আর শনির দশা একটু আলাদা জিনিস। সাড়ে সাথী হচ্ছে গোচরে, তো আপনি যে কোনো দশায় থাকতে পারেন, তার মধ্যে শনির সাড়ে সাথী চলে আসতে পারে। আচ্ছা, সাড়ে সাথীতে কি হয়, আমি 5 বছর আগে কাউকে অপমান করেছিলাম বা আগের জন্মে কাউকে অপমান করেছিলাম, কারণ শনি আগের জন্ম থেকেও খারাপ কর্মফল নিয়ে চলে আসে। তো সেটা আমাকে ভরপাই করতে হবে। এবং শনির সাড়ে সাথীতে যে প্রথম 2.5 বছর, সেখানে নিজের বডির কোনো অর্গানে প্রবলেম হয়, সেখানে আমার পারিবারিক সমস্যা হয়, ঠিক আছে। সাড়ে সাথীতে কোনো বড় মনিটারি রিস্ক, বড় টাকা লোন ধার দেনা করা উচিত নয়। সাড়ে সাথী সেকেন্ড ফেজে মেনলি হেলথ আর মা বাবার হেলথে প্রবলেম হয়, নিজের হেলথ আর মা বাবার হেলথে। সাড়ে সাথীর লাস্ট ফেজে আপনি যা যা হারিয়েছেন সেগুলো ফেরত পেতে শুরু করে দেন মানুষ, কিন্তু এই সময়ও কোনো মনিটারি রিস্ক নেওয়া উচিত নয়, কাউকে টাকা পয়সা প্রচুর পরিমাণে ধার দেওয়া উচিত নয়। এবার আছে শনির মহাদশায়। শনির মহাদশা কি করে, আমাদেরকে এক্সপোজ করে দেয়। মানে আমি যদি একজন অ্যাকাউন্টেন্ট হই, তো আমাকে মার্কেটিং এ পাঠিয়ে দেবে। তো মার্কেটিং এ গিয়ে আমি কি দেখলাম যে আমি তো এটা পারি না, আমি তো অঙ্ক করতে পারি। তার মানে কি আমি আমার এক্সপার্টিজের লাইন থেকে বেরিয়ে গেছি। এটাই সব থেকে বড় ভুল। শনি আমাদের দুর্বলতাগুলোকে এক্সপোজ করে আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমার স্ট্রেংথ কোথায়। তারপরে কিন্তু আমরা শুধু নিজের স্ট্রেংথকে ফলো করে আমরা কিন্তু প্রচুর টাকা রোজগার করি। যেরকম মানে একজন দেখলো যে না, আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না, আমি স্পোর্টসেই ভালো, তো সে তারপরে শনির দশায় সে পুরোপুরি স্পোর্টসে ফোকাস করলো। তো শনির দশায় অনেকটা আমরা ফোকাস করি এবং অনেক বেশি প্যাশন ফলো করি, এবং অনেক সময় কম টাকাতেও বেশি কাজ করতে হয়। বাট যে শনি যদি পজিটিভ হয় তাহলে এর থেকে ভালো দশা হতে পারে না। কিন্তু পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ জিরো, খুবই খুবই খারাপ হয়ে যায়, জীবনে হ্যাপিনেস থাকে না, একাকিত্ববোধ মারাত্মক হয়। রাহুর দশাও সেম। রাহুর দশা হচ্ছে বড় বড় স্বপ্ন দেখা, পৃথিবী জয় করে ফেলবো, এবং সেই স্বপ্নগুলোকে প্রায় ছুঁয়ে ফেলা শর্টকাটসের দ্বারা বা কিছু একটা করে ছুঁয়ে সেই স্বপ্নের মধ্যে কিছুদিন বেঁচে আবার সেই স্বপ্ন চুরমার হয়ে ভেঙে যায়। তো পুরো 18 বছরের রাহুর দশায় একজন মানুষ 3 থেকে 4 বার বা 5-6 বার রক বটম ফেস করে, দিয়ে আবার ঘুরে দাঁড়ায়, আবার ফেস করে, আবার ঘুরে দাঁড়ায়। শনির দশায় একটা কি দুটো রক বটম প্রথম দিকে, তারপরে মানুষ সেট হয়ে যায়। আর কেতুর দশায় ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসিটা প্রচুর দেখা যায়।
চাকরি চলে যাওয়া বা অফিসের নেগেটিভ এনভায়রনমেন্টে পড়ে যাওয়া, হিউমিলিয়েশন হওয়া, স্কেপগোটিং হওয়া, মানে কেউ আপনার উপর দোষ লাগিয়ে দিল যে ওর জন্য এটা হয়েছে, ফলস অ্যালিগেশন, এগুলো কেতুর দশায় খুব হয়। তাই আমি বলবো তিনটের মধ্যে কেতুর দশা জেনারেলি সব থেকে কঠিন, কিন্তু রাহুর দশা 18 বছর, শনির দশা 19 বছর, সেখানে কেতুর দশা মাত্র 7 বছর। ঠিক আছে, বাট এই 7 বছরের ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক, রাহু দশা শনির দশা থেকে অনেক বেশি। তবে হ্যাঁ, রাহু যদি খারাপ থাকে, রাহু সূর্য গ্রহণ যোগে আছে, খারাপ ভাবে আছে, শনি ড্যামেজড আছে, তাহলে রাহু শনির দশাও সেই দুটো ডেকেডের জন্য, দুটো দশকের জন্য জীবনটাকে বরবাদ করে দিতে পারে। আর রাহু যদি পজিটিভ হয় তাহলে একদম র্যাক্স টু রিচেস, মিলিয়নের বানিয়ে দেবে। শনি পজিটিভ হলে প্রচুর বড় ইন্ডাস্ট্রি করে ফেলবে। আর কেতু যদি পজিটিভ হয় তাহলে বলবো না খুব বড় কিছু হবে, আমি বলবো সে সার্ভাইভ করে যাবে। তো কেতুর দশা থেকে পুরোপুরি পজিটিভ আউটকামটা একটু কমই আমি বলবো, কম লোকই করতে পারে। আর পারলেও জেনারেলি বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মীন লগ্নের জন্য কেতুর দশা ভালো হয়, বাকি লগ্নদের জন্য অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ হয়। তো এরা কিছুটা ভালো করতে পারে, কিন্তু এরাও ব্ল্যাকমেলড হয়, ওয়ার্ক প্লেসে সেক্সুয়ালি হ্যারাসড হয়, ক্লায়েন্ট আমার কাছে এসে গুলো বলতেই থাকে। কখনো কেতুর দশায় পুরো 110% সাকসেস হিট করতে আমি লোককে কমই দেখেছি। শনি রাহুতে লোকে 100 কেন 300% সাকসেস হিট করতে প্রায়ই দেখা যায়। বাকি দশার থেকে বেটার পজিটিভ শনি আর রাহু, অনেকটা বেটার। আচ্ছা, এগুলো তো রেমেডি হয়, মানে ঠিক করা যায়? একদম রেমেডি হয়, একদম রেমেডি হয়। যেরকম আমি একটা বলি, একটা নারায়ণ কবচ বলে দিই, যে নারায়ণ কবচটা সবাই নির্বিশেষে ব্যবহার করতে পারে, জেনেরিক রেমেডি, কারণ বাকি তো চার্ট দেখে আমাকে স্পেশাল রেমেডি দিতে হবে। তো প্রথমে 6 অক্ষরের মন্ত্র, ষড়াক্ষরী, ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, 6 অক্ষরের হলো, এটা 108 বার। তারপরে অষ্টাক্ষরী, ওম নমো নারায়ণায়, অষ্টাক্ষরী 8 অক্ষরের হলো। তারপরে দ্বাদশাক্ষরী 12 অক্ষরের, ওম নমো ভগবতে বাসুদেবায়, দ্বাদশাক্ষরী। এবং জ্যোতিষে 6, 8, 12 এই তিনটে স্থানই খুব খারাপ স্থান। এই তিনটে স্থানকে আমরা রেমেডি করে দিলাম বিষ্ণু মন্ত্র বা নারায়ণ মন্ত্র দিয়ে, ব্যাস গোটা লাইফ প্রোটেক্টেড, কেরিয়ার প্রোটেক্টেড, ম্যারেজ প্রোটেক্টেড, হেলথ প্রোটেক্টেড। ওম নমো ভগবতে বাসুদেবায়, হেলথ প্রোটেক্টেড। ওম নমো নারায়ণায়, ডিজিজ প্রোটেক্টেড, ম্যারেজ প্রোটেক্টেড। ওম বিষ্ণবে নমঃ, শত্রু দ্বারা ক্ষতি হবে না, নিজের পাপগুলো, মানে নিজের নেগেটিভ পয়েন্টস গুলো ভালো হয়ে যাবে। তো এই তিনটে বেস্ট, মানে 108 বার করে, 108 বার করে। প্রথমে ওম বিষ্ণবে নমঃ 108, তারপরে ওম নমো নারায়ণায় 108, তারপরে ওম নমো ভগবতে বাসুদেবায় 108। বৃহস্পতিবার থেকে শুরু করলে খুব ভালো হয়। উত্তর পূর্ব দিকে তাকিয়ে এবং মন্ত্র করার আগে পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরে বসে উত্তর পূর্ব দিকে মুখ করে মন্ত্র করা উচিত। সকালে করাটা বেস্ট, অন্যান্য টাইমেও করা যায়, কিচেন বা বাথরুমে মন্ত্র করতে নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য, এত সুন্দর করে সব বুঝিয়ে বলার জন্য আমাকে এবং আমাদের দর্শকদের। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন অনুভব দাদার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশনেও নাম্বার রইলো। এছাড়া যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করলে আমরা আপনাকে গাইড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।